হ্যালো এভরিবডি, আপনাদের সবাইকে edutubebd.com এর পক্ষ থেকে স্বাগতম। আমরা এখন কমপ্লিটিং সেন্টেন্স ঢাকা বোর্ড 2016 সালে কমপ্লিটিং সেন্টেন্সের উপর যে কোশ্চেনটা হয়েছিল সেটা আমরা সলভ করব। সো চলেন আমরা এটা সলভ করি। আমাদের প্রথমে আছে ইফ যুক্ত দুইটা সেন্টেন্সই আমি প্রথমে লিখেছি, কারণ আমি আমার ক্লাসের প্রথম পার্টে বা ফার্স্ট পার্টে আমি ইফ ক্লজটা নিয়ে আলোচনা করেছিলাম। যে এর কারণে দেখেন ঢাকা বোর্ডে অর্থাৎ ইফ ক্লজ ইফ যুক্ত ইনকমপ্লিটিং সেন্টেন্স প্রায় প্রত্যেকবারই আমরা দেখি বিভিন্ন বোর্ডে আসে, প্রত্যেকবারই এই ইফ যুক্ত ক্লজগুলাই রিপিট হয়। সো আমরা প্রথম সেন্টেন্সটি দেখতে পাচ্ছি, ইফ আই হ্যাড বিন হাংরি। এইটার মানেটা হলো ঠিক অনেকটা এরকম যে যদি আমি ক্ষুধার্ত থাকতাম বা এই টাইপের কিছু একটা মানে। আমরা এটা দেখতে পাচ্ছি যে এটা দেখেন এটা কিন্তু থার্ড কন্ডিশনালের নিয়মে পড়েছে। আমরা এটা আলোচনা করেছি প্রথম ক্লাসেই। দেখেন এইখানে একটা সাবজেক্ট আছে এবং এইখানে আছে আপনার কি হবে ভার্বের অর্থাৎ কি বলে যে এটাকে আমরা বলতে পারি যে পুরো সেন্টেন্সটাই আমরা বলতে পারি যে পাস্ট পারফেক্ট টেন্সে আছে। সো এইখানে যদি পাস্ট পারফেক্ট টেন্স থাকে ইফ যুক্ত ক্লজটা, তো আমরা পরের অংশটা কিভাবে ফিল আপ করতে পারি সেখানে কিন্তু আমরা বলে দিয়েছিলাম যে একটা সাবজেক্ট থাকবে, সাবজেক্টের পরে একটা কি থাকবে ভার্বের জন্য সাবজেক্টের পরে থাকবে যেমন উড হ্যাভ বা কুড হ্যাভ, তারপরে যেটা থাকবে আপনার একটা ভার্ব 3 থাকবে, অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম থাকবে। সো এটা কি হলো তাহলে আমরা দেখতেই পেলাম যে এটা থার্ড কন্ডিশনাল নিয়মে পড়ে গেল। সো এখন আমরা এই থার্ড কন্ডিশনালের রুলসের মধ্যে ফেলে এটা আমরা কি করব, পূরণ করতে পারবো। এবং পূরণ করার জন্য কি হবে, একটা সঙ্গতিপূর্ণ সেন্টেন্সটা নিয়ে আসলেই হবে। আমি যদি বলি যে ইফ, যেহেতু এখানে সাবজেক্টটা দেখতেই পাচ্ছি আমরা ফার্স্ট পারসন আছে, সো আমরা এখানে লিখতে পারি যে আই। তাহলে আমি কি করলাম যে যদি আমি ক্ষুধার্ত থাকতাম তাহলে আই উড হ্যাভ আমি একটা বসাই দিই, would have। এখন যেহেতু আমি লিখছি এখন আমার কি হবে, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে, অর্থাৎ ভার্ব 3 হবে। যেহেতু আমাদের থার্ড কন্ডিশনালের নিয়মই হলো এটা, অর্থাৎ ইফের পরে যদি পাস্ট পারফেক্ট থাকে তাহলে আমার পরের ক্লজটা কি হবে, সাবজেক্ট থাকবে উড হ্যাভ, কুড হ্যাভ বা তারপরে ভার্বের 3 অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। সো আমি লিখতে পারি যে আই উড হ্যাভ টেকেন that food, অর্থাৎ আমি একটা সঙ্গতিপূর্ণ সেন্টেন্স লিখে দিলাম নিয়ম ফলো করে, আমার কি হলো, সেন্টেন্সটা কমপ্লিট হয়ে গেল। অর্থাৎ আমি যদি ক্ষুধার্ত থাকতাম তাহলে আমি কি করতাম, ঠিক ওই খাবারটাই আই উড হ্যাভ টেকেন দ্যাট ফুড, আমি ওই খাবারটাই কি করতাম, খেতাম। সো আমরা দেখতে পাচ্ছি এটা থার্ড কন্ডিশনালের নিয়মে পড়ে গেছে। সো আমরা পরের যে ইফ ক্লজটা আছে দেখেন এটা আমরা কি করতে পারি, জিরো কন্ডিশনালেও ফেলতে পারি, আবার এটাকে কি করতে পারি, ফার্স্ট কন্ডিশনালেও ফেলতে পারি। আপনাদের মনে আছে যে জিরো কন্ডিশনাল যখন হয় তখন আমরা দেখি যে জিরো কন্ডিশনালটা একটা জেনারেল ট্রুথ হয়, অর্থাৎ একটা সাধারণ সত্য। যেমন আপনি যদি কি করেন, রেগুলার ফিজিক্যাল এক্সারসাইজ করেন বা শারীরিক ব্যায়াম করেন তাহলে কি হবে, অবশ্যই আপনি ফিজিক্যালি ভালো থাকবেন বা আপনার শরীর মন দুটোই সুস্থ থাকবে। এটা হলো একটা জেনারেল সত্য হিসাবে নিতে পারেন, অথবা এটাকে কি করতে পারি আমরা ফার্স্ট কন্ডিশনালেও আমরা ফেলতে পারি। সো আমরা যদি এটাকে জিরো কন্ডিশনালে ফেলাই তাহলে আমরা এটা কিভাবে পূরণ করতে পারি। আমরা জানি যে জিরো কন্ডিশনালের দুটা ক্লজই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। এখানেও আমাদের কি আছে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আছে, এবং পরের ক্লজটাও কি হবে, আমাদের অবশ্যই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। আমি বলতে পারি যে ইউ ক্যান
keep your body fit আমরা এটা বলতে পারি যে if you take regular physical exercise you can keep your body fit অর্থাৎ যদি তুমি কি করো নিয়মিত শারীরিক পরিশ্রম করো বা নিয়মিত দৈহিক ব্যায়াম করো তাহলে কি হবে তুমি তোমার বডি কি করতে পারবে তুমি তোমার শরীরটাকে ফিট রাখতে পারবে সো আমরা এটা অন্য আরেকটা সেন্টেন্স দিয়ে পূর্ণ করতে পারি যে আমি যে বলতে পারি যে আমরা যদি এটাকে ফার্স্ট কন্ডিশনালে ফলাই তাহলে আমরা কি বলতে পারি যে ইউ উইল রিমেইন you will remain hale and hearty আচ্ছা ফার্স্ট কন্ডিশনাল আমরা দেখেছি যে একটা অংশ যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকে পরের অংশ কি হবে ফিউচার ইনডিফিনিট টেন্স হবে ফিউচার ইনডিফিনিট টেন্স হবে এটা ছিল আমাদের কি ফার্স্ট কন্ডিশনালের রুল যেটা আমরা কমপ্লিটিং সেন্টেন্সের শুরুতেই আলোচনা করেছি সো এখানে হলো যে ইফ ইউ টেক রেগুলার ফিজিক্যাল এক্সারসাইজ যদি তুমি কি করো নিয়মিত শারীরিক ব্যায়াম করো তাহলে কি হবে ইউ উইল রিমেইন হেল অ্যান্ড হার্টি তুমি কি করবে সুস্থ সবল থাকবে সো এটা আমরা কি করতে পারি আমরা জিরো কন্ডিশনালেও করতে পারি আবার ফার্স্ট কন্ডিশনালেও করতে পারি সো জিরো কন্ডিশনালে আমরা করেছিলাম ইউ ক্যান কিপ ইউর বডি ফিট এখন আমরা ফার্স্ট কন্ডিশনালে করলাম যেটা হলো যে ইউ উইল রিমেইন হেল অ্যান্ড হার্টি সো আমরা একটা সেন্টেন্সকে সঙ্গতিপূর্ণ রেখে আমরা কি করতে পারি বিভিন্নভাবে সেন্টেন্সটাকে পূর্ণ করতে পারি সো আমরা দেখতে পাচ্ছি যে ঢাকা বোর্ডের বিগত বছরে প্রায় দিয়ে 2টা ইনকমপ্লিট সেন্টেন্স এসেছিল যেটা কি করতে হয়েছে শিক্ষার্থীদের যেটা কি করতে হয়েছে পূর্ণ করতে হয়েছে বা কমপ্লিট করতে হয়েছে আমরা পরে দেখতে পাচ্ছি আরেকটা সেন্টেন্স যে দে কেম টু ইউ উইথ এ ভিউ টু এই নিয়মটা যদিও আমি পড়াইনি এটা হলো একটা ফ্রেজ এবং এই কিছু কমপ্লিটিং সেন্টেন্সটা যে সব কিছুই শুধু নিয়মের উপরে নিয়ম ফলো করে বা সব কিছুই নিয়মে হয় ব্যাপারটা তাও না অনেকটা বেসিক থেকেও কোশ্চেন হয় যে একটা স্টুডেন্টের বেসিক পরীক্ষা করার জন্য এই ধরনের কিছু কোশ্চেন দেওয়া হয় যে আপনার যদি বেসিক ভালো থাকে ইংলিশের উপরে যে আপনার দক্ষতাটা যদি ভালো থাকে তাহলে আপনি অবশ্যই পরীক্ষায় ভালো করবেন যেমন এই সেন্টেন্সটা হলো দে কেম টু ইউ তারা তোমার কাছে এসেছিল উইথ এ ভিউ টু এবং এই ফ্রেজটার মানে হলো উদ্দেশ্যে অর্থাৎ আমরা এটা বলতে পারি যে সে কোন উদ্দেশ্যে আপনার কাছে এসেছিল দে কেম টু ইউ উইথ এ ভিউ টু মানে সে এসেছিল আপনার কাছে উদ্দেশ্যে কি উদ্দেশ্যে এইভাবে আমরা এই সেন্টেন্সটাকে কি করতে পারি ফিল আপ করতে পারি এবং একটা জিনিস মনে রাখবে এই ফ্রেজটার পরে সবসময় জিরান্ড হয় জিরান্ড মানে ভার্বের সাথে আইএনজি অর্থাৎ জিরান্ড বলতেই আমরা কি বুঝাই ভার্ব প্লাস আইএনজি অর্থাৎ এই উইথ এ ভিউ টু এই ফ্রেজটার পরে সবসময় কি হবে জিরান্ড হবে আমরা তাহলে এটাকে একটা সঙ্গতিপূর্ণ সেন্টেন্স দিয়ে ফিল আপ করতে পারি বা একটা ফ্রেজ দিয়ে ফিল আপ করতে পারি আমরা বলতে পারি যে দে কেম টু ইউ তারা তোমার কাছে এসেছিল উইথ এ ভিউ টু আমি বলতে পারি যে গেটিং সাম মানি ফ্রম ইউ যে তারা তোমাদের কাছ থেকে কিছু টাকা পাওয়ার জন্য বা কিছু টাকা নেওয়ার জন্য এসেছিল সো আমরা দেখতে পাচ্ছি যে এই একটা ফ্রেজ উইথ এ ভিউ টু এটার মানেটা হলো উদ্দেশ্যে এবং এইটার পরে অবশ্যই আমরা কি করতে হবে জিরান্ড করতে হবে অর্থাৎ জিরান্ড আমরা জানি যে কি হবে ভার্ব হবে এবং ভার্বের সাথে আইএনজি যোগ হবে আমরা এটাকে আরেকটা বিষয় নিয়ে লিখতে পারি যে দে কেম টু ইউ with a view to getting আমরা বলতে পারি যে getting help from you অর্থাৎ তারা তোমার কাছে এসেছিল কি কিছু সাহায্যের জন্য সো আমরা দেখতে পাচ্ছি যে একটা কমপ্লিটিং সেন্টেন্স যে আমরা শুধু একভাবেই পূর্ণ করব ব্যাপারটা তা না আমরা বিভিন্নভাবে একটা কমপ্লিটিং সেন্টেন্স কি করতে পারি পূর্ণ করতে পারি
আমরা এর পরেরটা দেখতেছি প্লিজ ওয়েট হেয়ার। আমরা এর আগে টিল আনটিলের ব্যবহার পড়েছি যে টিল আনটিল থাকলে কিভাবে ইনকমপ্লিট সেন্টেন্সটাকে কমপ্লিট করতে হয়। তো এটা একদমই সেই নিয়মের অনুযায়ী পড়ে গেছে। সো আমরা যদি বলি যে প্লিজ ওয়েট হেয়ার, আমরা এখানে বলতে পারি যে আনটিল আই কাম ব্যাক, অর্থাৎ আমি ফিরে আসা পর্যন্ত, ফিরে না আসা পর্যন্ত কি করো তুমি এখানে অপেক্ষা করো। সো আমরা পরের সেন্টেন্সটা দেখতে পাচ্ছি ট্রিজ আর এসেনশিয়াল ফর আওয়ার এক্সিস্টেন্স সো উই শুড প্ল্যান্ট। আমরা এটার যদি বাংলা করি আমরা বলতে পারি যে কি গাছ হলো আমাদের অস্তিত্বের জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয় বা গুরুত্বপূর্ণ একটি উপাদান। সো উই শুড মানে আমরা কি করতে পারি, ট্রিজ আর এসেনশিয়াল অর্থাৎ এই গাছগুলো হলো প্রয়োজনীয় ফর আওয়ার এক্সিস্টেন্স আমাদের অস্তিত্বের জন্য বা আমাদের অস্তিত্ব রক্ষার জন্য। সো উই শুড প্ল্যান্ট কি করতে পারি, সুতরাং আমাদের কি করতে হবে, প্ল্যান্ট করতে হবে, কি করতে হবে, রোপণ করতে হবে। এখন আমরা একটা ফ্রেজ দিয়েও কিন্তু এই সেন্টেন্সটা করতে পারি। এটা এতই সহজ যে এটা যদি কোনো একটা স্টুডেন্টের সাধারণ একটা বেসিক থাকে তাহলেই কিন্তু এই ইনকমপ্লিট সেন্টেন্সটাকে কিন্তু কি করা যায়, কমপ্লিট করা যায়। আমরা এখানে লিখতে পারি যে উই শুড প্ল্যান্ট মোর ট্রিজ, মোর ট্রিজ অর্থাৎ আমাদের কি করা উচিত, আরো বেশি গাছ কি করা উচিত, আমাদের কি রোপণ করা উচিত অর্থাৎ প্ল্যান করা উচিত। সো এভাবেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে একটা ইনকমপ্লিটিং সেন্টেন্সটা আমরা কমপ্লিট করতে পারি। আমরা পরের সেন্টেন্স দেখতে পাচ্ছি, এখানে লেখা আছে দেয়ার গোস এ প্রভাব দ্যাট সো উই মাস্ট মেক প্রপার ইউজ অফ টাইম। সো এখানে যেটা বলা আছে সেটা হলো যে আমরা প্রথমেই দেখতে পাচ্ছি এখানে একটা প্রভাব বা প্রবাদের কথা বলা হয়েছে এবং পরে আমাদেরকে এখানে আরেকটা ক্লু দেওয়া আছে যে উই শুড কি উই মাস্ট মেক প্রপার ইউজ অফ টাইম। সো যেহেতু এখানে একটা টাইমের ক্লু দেওয়া আছে এবং বলা আছে একটা প্রভাব, অর্থাৎ আমরা এইখানে যে গ্যাপটা আছে এখানে আমাদের কি করতে হবে, ওই সঠিক প্রভাবটা লিখতে হবে। এভাবে আমাদের এই কমপ্লিটিং সেন্টেন্সটা, ইনকমপ্লিট সেন্টেন্সটাকে কমপ্লিট করতে হবে। সো আমরা অবশ্যই জানি যে টাইম নিয়ে একটা আমাদের প্রবাদ আছে যে টাইম অ্যান্ড টাইড, টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান, ওয়েট ফর নান, যে সময় এবং নদীর স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। সো এই ধরনের প্রবাদ দিয়েও বিভিন্ন ধরনের ইনকমপ্লিট সেন্টেন্স থাকতে পারে যেগুলো কি করতে হবে, আমাদেরকে সঠিক প্রবাদটা বসিয়ে সেটা কমপ্লিট করতে হবে। সো এটা করার জন্য আমাদেরকে অবশ্যই বিভিন্ন ধরনের প্রবাদ সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে, অর্থাৎ প্রবাদের উপরে ভালো জ্ঞান থাকতে হবে। তো পরের সেন্টেন্সটা দেখতে পাচ্ছি এখানে লেখছে যে সিন্স দ্য ওয়াটার অফ দিস বোতল ইজ নট পিওর, যেহেতু এই বোতলের পানিটা কি পিওর না বা বিশুদ্ধ না, বা যেহেতু এই বোতলের পানিটা কি বিশুদ্ধ না, সুতরাং আমাদের এটা কি করা উচিত। অর্থাৎ আমরা এই সিন্সের মানেটা হলো যেহেতু, যেহেতু এই বোতলের পানিটা কি পিওর না, সো আমরা এখানেও কিন্তু একটা সঙ্গতিপূর্ণ সেন্টেন্স দিয়ে বা একটা সঙ্গতিপূর্ণ অর্থাৎ এই সেন্টেন্সের সাথে যায় বা এই সেন্টেন্সের ভাবের সাথে মিল রেখে এমন একটা সেন্টেন্স বসাতে পারি যে এটা বসালে এই সেন্টেন্সটা পুরো কমপ্লিট হয়ে যায়। তো আমরা এখানে কিন্তু লিখতে পারি যে উই শুড নট ড্রিঙ্ক ইট। আমরা লিখতে পারি যে যেহেতু এই বোতলের পানিটা পিওর না বা বিশুদ্ধ না, সুতরাং আমরা কি করতে পারি, উই শুড নট ড্রিঙ্ক ইট, এটা আমাদের কি করা উচিত না, পান করা উচিত না। আমরা এটাও লিখতে পারি যে উই শুড অ্যাভয়েড ইট, আমরা এটা কি করতে পারি, পরিহার করতে পারি, বা আমাদের এটা কি করা উচিত, পরিহার করা উচিত। সো আমরা দুইটার যে কোনো একটা দিলেও কিন্তু আমার এই সেন্টেন্সটা কমপ্লিট হয়ে যাচ্ছে। অর্থাৎ একটা ইনকমপ্লিট সেন্টেন্সকে কমপ্লিট করতে হলে আমরা ভাবের সাথে সঙ্গতিপূর্ণ রেখে একটা, অর্থাৎ ওই আগের অংশটা, আগের সেন্টেন্সটার সাথে মিল রেখে
বা সঙ্গতিপূর্ণ রেখে আমরা যে কোনোভাবে একটা ইনকমপ্লিট সেন্টেন্সকে কমপ্লিট করতে পারি। পরের সেন্টেন্সটা দেওয়া আছে, এয়ার ইজ পলিউটেড ইন ম্যানি ওয়েজ, ইট ইজ হাই টাইম। আমরা কিন্তু ইট ইজ হাই টাইম বা ইট ইজ টাইমের নিয়ম পড়েছি, আমরা জানি যে ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইমের মানেটা হলো এরকম যে এখনই উপযুক্ত সময় বা এখনই সঠিক সময়। তো আমরা এটা ইনফিনিটিভ দিয়েও পূর্ণ করতে পারি, আবার অথবা একটা ফুল সেন্টেন্স দিয়েও পূর্ণ করতে পারি। সো আমরা যদি ইনফিনিটিভ দিয়ে পূর্ণ করি তাহলে বিষয়টা এরকম আমরা লিখতে পারি যে টু টেক অ্যাকশনস। অর্থাৎ এটাই হলো সর্বোচ্চ বা সঠিক সময় কি করার জন্য, পদক্ষেপ নেওয়ার জন্য। সো এয়ার ইজ পলিউটেড ইন ম্যানি ওয়েজ, বায়ু বিভিন্নভাবে দূষিত হয়, এটাই প্রকৃত সময় কি করার জন্য, পদক্ষেপ নেওয়ার জন্য। সো এইভাবেই কিন্তু আমরা এই সেন্টেন্সটাকে কমপ্লিট করতে পারি। সো এর পরের সেন্টেন্সটা দেওয়া আছে যে দ্য মার্টার্স laid down their lives in 1971 so that, এটার ব্যবহার সো দ্যাটের ব্যবহারটাও কিন্তু আমরা পড়েছি, এটার মানে হলো যাতে বা যেন বা যাতে। সো মার্টার্স কি করেছিল, যারা শহীদ হয়েছিল তারা কি করেছিল, যোদ্ধারা তাদের জীবনটাকে উৎসর্গ করেছিল, laid down their lives in 1971 so that, কি যাতে আমরা বলতে পারি। এখানে যদি আমরা কমপ্লিট করি, এখানে অবশ্যই আমাদের কি করতে হবে, এই সো দ্যাটের পরে একটা রুলস আছে যেটা ফলো করে আমাদের একটা সঙ্গতিপূর্ণ সেন্টেন্স লিখতে হবে। যেমন আমরা বলতে পারি যে সো দ্যাট আওয়ার কান্ট্রি might get freedom। অর্থাৎ আমরা দেখেছিলাম যে সো দ্যাটের পরে সবসময় আমাদের কি হয়, একটা সাবজেক্ট থাকে এবং সাবজেক্টের পরে ক্যান, কুড এরকম একটা মোডাল ভার্ব থাকে, তারপরে একটা মেইন ভার্ব থাকে এবং এরপরে আমাদের সেন্টেন্সটা সঙ্গতিপূর্ণভাবে ফিল আপ করতে হয়। তো যেহেতু এখানে সো দ্যাটের আগের অংশটা অর্থাৎ আগের ক্লজটা হলো পাস্ট ক্লজ বা পাস্ট ইনডিফিনিট টেন্স, সেহেতু আমাদের এখানে সাবজেক্টের পরে আমরা কি করেছি, মেয়ের জায়গায় আমরা কি করেছি, মাইট লিখেছি। অর্থাৎ আমরা আগে সো দ্যাটের নিয়মে দেখেছি যে একটা সাবজেক্ট থাকবে, সাবজেক্টের পরে আমাদের কি থাকে, ক্যান বা মে এ ধরনেরই থাকে। ক্যান বা মে থাকবে যখন এই সাইডে কি হবে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে, অর্থাৎ সো দ্যাটের একটা অংশ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে, তখন এই সাইডে সাবজেক্টের পরে ক্যান, কুড এই ধরনের, ক্যান, মে এই ধরনের মডেল থাকবে। যেহেতু এই সাইডে অর্থাৎ সো দ্যাটের আগের অংশটা বা প্রথম অংশটা পাস্ট টেন্সে আছে, সেহেতু এখানে আমাদের সাবজেক্টের পরে কুড বা মাইট এই ধরনের মডেল বসাতে হবে। সো আমরা এভাবেও একটা সেন্টেন্সকে পূর্ণ করতে পারি যে সো দ্যাট আওয়ার কান্ট্রি মাইট গেট ফ্রিডম। সো আমরা দেখতে পাচ্ছি যে একটা ইনকমপ্লিট সেন্টেন্সকে কমপ্লিট করতে হলে আমরা কিছু রুলস এবং রেগুলেশন তো আছেই, তাছাড়া আমরা বিভিন্নভাবে অর্থাৎ মূল ভাবটা ঠিক রেখে, সেন্টেন্সটা অর্থবহ রেখে বা সেন্টেন্সের সাথে দুটা ক্লসের সাথে কানেকশন বা অর্থগুলো সঙ্গতিপূর্ণ রেখে আমরা বিভিন্নভাবে একটা সেন্টেন্সকে কমপ্লিট করতে পারি। সো ধন্যবাদ সবাইকে।